আমি শুভময় স্যার। আমি আজকে যে চ্যাপ্টারটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো মোল কনসেপ্ট অ্যান্ড স্টয়কিওমেট্রি। যারা ক্লাস 10 আইসিএসসি বোর্ডের স্টুডেন্ট তারা সবাই জানো যে এই চ্যাপ্টারটা একটু হলেও নিউমেরিক্যালস বেসিস চ্যাপ্টার, যেখান থেকে পরীক্ষায় আমাদের বোর্ডসে নিউমেরিক্যালস কোশ্চেন দেয়। তো বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে, যেটা আজকে ভিডিওটা করার কারণ একটাই, সেটা হচ্ছে যে অনেক স্টুডেন্ট আছো যারা এই চ্যাপ্টারটা নিয়ে যাদের একটু ভয় ভীতি আছে, ঠিক আছে, যে স্যার নিউমেরিক্যালস চ্যাপ্টার, আমাদের নিউমেরিক্যালস করতে অসুবিধা হয়। তো তাদের জন্য বলি, আমি এই চ্যাপ্টারটা খুব সহজভাবে এখানে বুঝিয়েছি বা বোঝাচ্ছি, তোমাদের জন্য বোঝাবো। তো তোমরা যদি আমার সঙ্গে থাকো, হতে পারে একটু ভিডিওটা হতে পারে একটু লেন্দি হতে পারে, বাট আমার সঙ্গে থাকলে তোমরা যদি পুরো ভিডিওটা প্রথম থেকে দেখো শেষ অবধি, এবং খুব ছোট ছোট বেসিক জিনিসগুলো আমি এখানে আলোচনা করেছি, আশা করি তোমাদের চ্যাপ্টারটা বুঝতে খুব সুবিধা হবে, ঠিক আছে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তো দেখো, মোল কনসেপ্ট অ্যান্ড স্টয়কিওমেট্রিতে আমরা প্রথমে যে টপিকটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে গে-লুসাকস ল অফ গ্যাসিয়াস ভলিউম। তো এই লটা কি বলছে, আর এই লয়ের অ্যাপ্লিকেশন কোথায় আছে, কিভাবে এই ল থেকে নিউমেরিক্যালস আসে, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা এক্সাম্পল দিয়ে দিয়ে দেখবো কিভাবে নিউমেরিক্যাল সলভ করতে হয়, ঠিক আছে। তো তার আগে একটু তোমাদেরকে বলে দিই, আমি এই চ্যাপ্টারের ভলিউম রিলেটেড কিছু বেসিক জিনিস এখানে লিখিয়েছি, দেখতে পাবে কতগুলো, যেমন 1 cc equal to 1 centimeter cube equal to 1 ml, 1 liter equal to 1 decimeter cube equal to 1000 centimeter cube, ঠিক আছে। এছাড়া এখানে লিখিয়ে দিয়েছি অ্যাটমিক নেম, অ্যাটমস নেম, আর তার সাথে সাথে তাদের অ্যাটমিক মাস। এই কটা জিনিস এখানে জানতে হয়, পরীক্ষায় তোমাদের এই জিনিসগুলো বলে দিয়ে দেবে, ঠিক আছে। আর যদি বলে না দেয়, ধরো দিল না, তোমরা একটু রেডি করে রাখবে, এর বাইরে কিছু রেডি করতে লাগে না, ঠিক আছে। এই কটা অ্যাটমস আর তাদের অ্যাটমিক মাসটাই আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে। চলো তাহলে শুরু করা যাক। প্রথম টপিক আমাদের গে-লুসাকস ল অফ গ্যাসিয়াস ভলিউম। তো স্যার লটা কি বলছে একটু বোঝাও, তারপরে এটাকে একটু এক্সপ্লেন করে দাও স্যার। দেখো, তো বলছে গে-লুসাকস ল অফ গ্যাসিয়াস ভলিউম বলছে when a gases combines or are produced in a chemical reaction, they do so in a simple whole number ratio by volume, provide all gases are the same temperature and pressure। দেখো, খুব ইম্পর্টেন্ট একটা টপিক এটা। ইভেন এই গে-লুসাকস ল ডিরেক্ট পরীক্ষায় তোমাদেরকে তুলে দেয়, যে ডিসক্রাইব বা এক্সপ্লেইন দ্য গে-লুসাকস ল, ঠিক আছে, গ্যাসিয়াস ভলিউম। তো বিষয়টা হচ্ছে, আমরা স্যার কিভাবে এক্সপ্লেন করি বা এই লটা কি বলতে চাইছে, এটাই অনেকে আমরা বুঝতে পারি না। তো খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখানে আমাকে খেয়াল করো, দেখো, ধরো আমি বললাম তোমাদেরকে যে স্যার ধরো আমার কাছে একটা নর্মাল একটা আমি রিয়াকশন লিখছি, ঠিক আছে। দেখো ভালো করে প্রত্যেকে, দেখো N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস, এখান থেকে আমার প্রডিউস হচ্ছে 2NH3 গ্যাস। এখানে এই সাইনটা দেওয়ার মানে একটা ইকুইলিব্রিয়াম রিয়াকশন, বেসিক্যালি এটা রিভার্সিবল রিয়াকশন হয়, তাই জন্য আমি এখানে এই এরকম একটা অ্যারো দিয়েছি। তো এবার বলছি স্যার এই রিয়াকশনে এই গে-লুসাকস লটা কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, কিভাবে কি হচ্ছে স্যার একটু বোঝাও। তো আমি একটা এই রিয়াকশনটাকে এক্সাম্পল হিসেবে ভেবে এই লটাকে তোমাদেরকে এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো প্রথমে কি বলেছে, বলেছে when gases combines or are produced in a chemical reaction। দেখো কি বলছে, বলছে দেখো তোমরা ভালো করে খেয়াল করে দেখো, এখানে এই দুটো গ্যাস হচ্ছে কি, এরা হচ্ছে রিঅ্যাকট্যান্ট, এরা হচ্ছে কি স্যার, এরা হচ্ছে রিঅ্যাকট্যান্ট, ইয়েস অর নো। তো এই দুটো গ্যাস হচ্ছে অ্যাজ এ রিঅ্যাকট্যান্ট, এরা কম্বাইন করে কি তৈরি করছে স্যার, এরা প্রোডাক্ট তৈরি করছে। এবং তোমরা খেয়াল করে দেখো, এখানে রিঅ্যাকট্যান্ট যারা আছে N2 সেও গ্যাসিয়াস স্টেটে আছে, অ্যান্ড H2 এও গ্যাসিয়াস স্টেটে আছে, আর যে প্রোডাক্টটা ফর্মেশন হচ্ছে NH3 সেটাও গ্যাসিয়াস স্টেটে আছে। আর স্যার এই গে-লুসাকস ল অফ গ্যাসিয়াস ভলিউম কথার মানে হচ্ছে গে-লুসাকস ল অ্যাপ্লিকেবল অনলি ফর গ্যাসিয়াস সাবস্টেন্স। কি বলেছি বোঝা গেছে? কোনো লিকুইড বা সলিডের জন্য গে-লুসাকস গ্যাস লতে তার ভলিউমকে 0 কনসিডার করা হয়, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো গ্যাসের জন্য গে-লুসাকস গ্যাস ল অ্যাপ্লাই করতে পারি। তাহলে যেহেতু এখানে রিঅ্যাকট্যান্টও গ্যাস প্রোডাক্টও গ্যাস, তাহলে এখানে আমরা গে-লুসাকস গ্যাস লটা কিভাবে অ্যাপ্লাই হচ্ছে দেখো। তাহলে স্যার N2 প্লাস 3H2 এখান থেকে 2NH3 গ্যাস, যেহেতু এখানে রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্ট সবাই গ্যাস, তাহলে দেখো কি বলছে যে ডু সো ইন আ সিম্পল হোল নাম্বার রেশিও। এইটা সবথেকে ইম্পর্টেন্ট, এরা কি বলছে, এরা একটা সিম্পল হোল নাম্বার রেশিওতে থাকে বাই ভলিউম। তার মানে কি স্যার,
তার মানে ভালো করে শুনুন, এর মানে বলতে চাইছে যে রিঅ্যাক্ট্যান্টগুলো আছে আর যে প্রোডাক্টগুলো আছে এদের ভলিউমগুলো কি হবে, একটা সিম্পল রেশিওতে থাকবে। ঠিক আছে, তো বুঝিয়ে দিই তোমাদেরকে। ধরো N2 গ্যাস, তার মানে আমি যদি বলি স্যার N2 কতটা ভলিউম আছে এই রিঅ্যাকশনে, N2 আছে 1 ভলিউম। ঠিক, তাহলে N2 আছে স্যার 1 ভলিউম। স্যার H2 কতটা ভলিউম আছে স্যার, H2 আছে 3 ভলিউম। ঠিক কি না? আচ্ছা স্যার NH3 কতটা ভলিউম আছে স্যার, NH3 আছে 2 ভলিউম। কথা বোঝা গেল? তাহলে দেখো আমি প্রত্যেকের ভলিউম লিখেছি এখানে, যে N2 আছে 1 ভলিউম, H2 আছে 3 ভলিউম, NH3 আছে 2 ভলিউম। এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, স্যার আমি বলতে পারি N2 আছে 1 সেন্টিমিটার কিউব, H2 আছে 3 সেন্টিমিটার কিউব, আর NH3 আছে 2 সেন্টিমিটার কিউব। যেহেতু ভলিউমের রেসপেক্টিং আমরা সবটা লিখি, তাই জন্য আমরা এখানে ভলিউমের ইউনিটও দিতে পারি। বোঝা গেল? মাথায় ঢুকলো? আচ্ছা স্যার তার মানে এখানে কি বোঝাতে চাইছে, এটাই বোঝাতে চাইছে যে প্রত্যেকের ভলিউমের কি হবে, একটা প্রত্যেকের ভলিউম যেগুলো আছে তাদের ভলিউম একটা সিম্পল রেশিওতে থাকবে। কিসে থাকবে, একটা সিম্পল রেশিওতে। আর এই সিম্পল রেশিওটা কত, এখানে তুমি ক্যালকুলেট করে দেখো। দেখো N2 আছে 1 ভলিউম, H2 আছে 3 ভলিউম, আর NH3 আছে 2 ভলিউম। তার মানে 1:3:2। কথা বোঝা গেল? এটাই হচ্ছে গেলুসাস গ্যাস ল। কি বলেছি বুঝতে পারছো? মানে খুব সহজ করে বললে তোমাদেরকে বোঝাবে যে একটা কেমিক্যাল রিঅ্যাকশনে যে রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টগুলো মিলে পুরো রিঅ্যাকশনটা কমপ্লিট হচ্ছে, এবং সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা কিভাবে হচ্ছে, অ্যাট দ্য সেম টেম্পারেচার অ্যান্ড প্রেসারে। কিসে হচ্ছে, সেম টেম্পারেচার অ্যান্ড প্রেসারে। তাহলে একই টেম্পারেচার আর প্রেসারে যদি প্রেসার আর টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, তাহলে সেই রিঅ্যাকশনে যে রিঅ্যাক্ট্যান্ট আর যে প্রোডাক্ট পার্টিসিপেট, মানে রিঅ্যাক্ট্যান্ট পার্টিসিপেট করবে আর যে প্রোডাক্ট ফর্মেশন হবে, তাদের ভলিউম একটা সিম্পল রেশিওতে থাকবে। ইজ ইট ক্লিয়ার? ভেরি সিম্পল। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে? মাথায় ঢুকেছে? আচ্ছা স্যার ধরো এরকম হলো একটা জিনিস, ধরো এরকম একটা রিঅ্যাকশন হলো স্যার, ধরো 2H2 গ্যাস প্লাস O2 গ্যাস, এখান থেকে স্যার প্রডিউস হলো H2O লিকুইড। তাহলে স্যার এর কেসে আমরা গেলুসাস গ্যাস লকে কিভাবে অ্যাপ্লাই করব? দেখো কত ইজি। দেখো এখানে দেখো, তাহলে এখানে হাইড্রোজেন কতটা ভলিউম আছে, 2 ভলিউম আছে স্যার। ভেরি গুড। স্যার অক্সিজেন কতটা ভলিউম আছে, 1 ভলিউম আছে স্যার। স্যার H2O কতটা ভলিউম আছে, ভাই H2O তো গ্যাস নয়, গেলুসাস গ্যাসটা অ্যাপ্লিকেবল অনলি ফর গ্যাস। তাহলে H2 আছে, আমি H2 ভলিউমকে কি করে নেব, 0 কনসিডার করব। কি কনসিডার করব, 0। তার মানে যদি এখানে গেলুসাস গ্যাস ল অ্যাপ্লাই করি, তাহলে রেশিও যে সিম্পল রেশিও আছে সেটা কত, 2:1। মাথায় ঢুকলো প্রত্যেকের? ক্লিয়ার হয়েছে? তো স্যার এটা না হয় বুঝলাম যে তুমি কিভাবে গেলুসাস গ্যাস লকে এক্সপ্লেন করলে, বুঝে গেছি। এবং এখানে নোটসটা দেখো কি লেখা আছে, অ্যাপ্লাইড অনলি ফর গ্যাসেস at the same temperature and pressure। এটা সবথেকে ইম্পর্টেন্ট, যে সেম টেম্পারেচার আর প্রেসারে কিন্তু শুধুমাত্র গ্যাসের জন্যই এই গেলুসাস গ্যাস ল অ্যাপ্লাই হয়। ক্লিয়ার হয়েছে? আশা করি প্রত্যেকের মাথায় ঢুকেছে। চলো এবার আমরা একটু PYQ টাইপ কোশ্চেন দেখি, যে এই ল থেকে কিভাবে স্যার কোশ্চেন সলভ করতে হয়। ওকে চলো দেখো অঙ্কটা দেখো। বলছে অ্যামোনিয়া বার্নস ইন অক্সিজেন অ্যাজ শোন বিলো, 4NH3 প্লাস 3O2, এখান থেকে 2N2 প্লাস 6H2। একটা কথা তোমাদেরকে বলে দেই, এখানে যে রিঅ্যাকশনে যে রিঅ্যাক্ট্যান্টগুলো আর প্রোডাক্টগুলো ফর্মেশন হয়েছে এরা সবাই হচ্ছে গ্যাসিয়াস স্টেটে আছে। ওকে চলো এখানে কি বলেছে, ইফ 240 cc অফ অ্যামোনিয়া বার্নড ইন 300 cc অফ অক্সিজেন, ফাইন্ড আউট দ্য কম্পোজিশন অফ দ্য রেজাল্টেন্ট গ্যাসিয়াস মিক্সচার। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? বলতে চাইছে এটাই যে ধরো আমরা যখন অ্যান্সারটা যদি শুরু করি, ভালো করে তাকাও, বলছে আমাদের রিঅ্যাকশনটা লিখে নিই আমরা, 4NH3 গ্যাসিয়াস প্লাস 3O2 গ্যাসিয়াস, এখান থেকে 2N2 গ্যাসিয়াস প্লাস 6H2O গ্যাসিয়াস। তো দেখো বাবা এখানে তোমরা বলছি এরা সবাই হচ্ছে গ্যাসিয়াস ফর্মে আছে। তো গেলুসাস গ্যাসটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, গ্যাসিয়াস তোমার হচ্ছে সাবস্টেন্সের জন্য শিখিয়ে দিয়েছি। তাহলে ঠিক যেভাবে শিখিয়েছি সেভাবে লিখবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 4 ভলিউম NH3, 3 ভলিউম O2, 2 ভলিউম N2 আর 6 ভলিউম H2। ঠিক আছে, একইভাবে
যেহেতু স্যার এখানে ভলিউমটা না সিসি ইউনিটে আছে, দেখো আমি সব এখানে কিন্তু তোমাদের কনভার্টগুলো করে দিয়েছিলাম ওই জন্য প্রথমে, যে তোমাদের সিসি থাকুক, সেন্টিমিটার কিউব থাকুক, ডেসিমিটার কিউব যাই থাকুক না কেন, তোমরা যাতে কনভার্ট করে নিতে পারো যেটা চাইবে তোমাদেরকে সেই হিসাবে, ঠিক আছে। চলো এখানে সিসিতে আছে, তাহলে আমরা সবকটা ভলিউমকে সিসিতে লিখি। তাহলে আমরা এটা লিখতে পারি 4 সিসি, এটা লিখতে পারি 3 সিসি, এটা লিখতে পারি 2 সিসি, আর এটা লিখতে পারি 6 সিসি। চলো এইবার আমরা ছোটবেলায় মনে আছে শিখেছিলাম ইউনিটারি মেথড, তো ওটাই এখানে অ্যাপ্লাই করতে হবে তোমাদেরকে। সেই জায়গাটা একটু ভাই বুঝে নাও, খুব ইজি, ঠিক আছে। তো এইখানে একটু অঙ্কটা বুঝে নাও ভালো করে। এখানে বলেছে স্যার 240 সিসি বা 240 সিসি যদি আমরা অ্যামোনিয়া ইউজ করি, তাহলে এখানে 300 সিসি অক্সিজেনের সাথে বার্ন করাচ্ছে, মানে 240 সিসি অ্যামোনিয়া আর 300 সিসি অক্সিজেন, এটা আমাদেরকে দিয়ে দিয়েছে। এবার একটা কথা আমাকে তোমরা বলো, এখানে রেজাল্টিং মিক্সচার মানে কি বলো তো? দেখো রেজাল্টিং মিক্সচার মানে যখন তুমি রিঅ্যাক্ট্যান্ট দুটোকে মিক্স করে দেবে, যে প্রোডাক্টটা ফর্মেশন হচ্ছে এটাই হচ্ছে রেজাল্টিং মিক্সচার। তাহলে এটাই কি স্যার? এটাই হচ্ছে রেজাল্টিং মিক্সচার। এই যে বলেছে না রেজাল্ট্যান্ট গ্যাসিয়াস মিক্সচার, তাহলে এটাই হচ্ছে সেই গ্যাসিয়াস মিক্সচারটা। এটাকে আমি ছোট্ট করে লিখে দিচ্ছি, এটাই হচ্ছে তোমাদের রেজাল্ট্যান্ট গ্যাসিয়াস মিক্সচার। কথা বুঝতে পেরেছো? এবার বিষয়টা হচ্ছে স্যার তাহলে তো ভেরি ইজি স্যার, কতটা অ্যামোনিয়া আর কতটা ওয়াটার প্রডিউস হবে সিসিতে বের করে নিলেই আমাদের বেরিয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস খুব মন দিয়ে শোনো, এখানে একটা টার্ম আছে লিমিটিং রিএজেন্ট বলে। তো বিষয়টা হচ্ছে স্যার লিমিটিং রিএজেন্ট কি একটু বোঝাও আমাদেরকে। দেখো সহজ করে একটু একটু জাস্ট শোনো মন দিয়ে। লিমিটিং রিএজেন্ট মানে ধরো তোমার বাড়িতে, ভালো করে শুনবে মন দিয়ে, তোমার বাড়িতে ধরো তোমাকে চা করতে বললো, ধরো তোমার বাড়িতে তোমার 4টে বন্ধু গেছে, তোমাকে বললো ভাই আমাদেরকে চা করে খাওয়া, একটু দুধ চা করে খাওয়া। তো এবার তুমি তোমার বাড়িতে ধরো 1 বস্তা চা আছে, চা পাতা আছে, হ্যাঁ, তোমার বাড়িতে জলের অভাব নেই, প্রচুর জল আছে, 1 বস্তা চিনিও আছে তোমার কাছে। তো বিষয়টা হচ্ছে দুধ আছে হচ্ছে দেখা যাচ্ছে 1/2 কাপ, ভালো করে বুঝবে, দুধ চা তৈরি করতে গেলে তো দুধ লাগে, তো দুধ আছে ধরে নাও 1/2 কাপ। তো তুমি যখন তোমার বন্ধুদের জন্য চা বানাতে যাবে, তাহলে 1/2 কাপ দুধে তুমি কি 4 জনের জন্য 4 কাপ চা বানাতে পারবে? ভালো করে বোঝো মন দিয়ে। বলছে স্যার 1/2 কাপ দুধে কতটা চা বানানো যেতে পারে? বেসিক্যালি খুব বেশি হলে 1 জনের জন্য। তুমি যদি সেটাকে জোর করে বানাও হার্ডলি 2 জনের জন্য চা বানাতে পারবে, ঠিক কি না? তাহলে আমি যদি এখন বলি স্যার তাহলে 1/2 কাপ দুধে আমি 2 কাপ চা বানাতে পারি ম্যাক্সিমাম, ঠিক কি না? তাহলে আমার তো চায়ের অভাব নেই, বস্তা বস্তা চা আছে, বস্তা বস্তা চিনি আছে, তাহলে চা তো দুধ চা তো মাত্র 2 কাপ বানাতে পারলাম, ঠিক কি ঠিক না? তাহলে বলো তো তোমার ওই চা বানানোটা যদি একটা কেমিক্যাল রিয়াকশান হয়, তাহলে ওই কেমিক্যাল রিয়াকশানটা কিসের ওপর ডিপেন্ড করছে? চিনির ওপর ডিপেন্ড করছে, না চায়ের ওপর ডিপেন্ড করছে, না জলের ওপর ডিপেন্ড করছে? ডিপেন্ড করছে কিসের ওপরে? 1/2 কাপ দুধের ওপরে। অর্থাৎ দুধ যেই ফুরিয়ে গেল, তোমার চা বানানোটাও কি হয়ে গেল? স্টপ হয়ে গেল। কিন্তু তুমি কিন্তু ওই 2 কাপের বেশি 3 কাপ বানাতে পারলে না। তার মানে এখানে দুধটা কি সবার আগে শেষ হয়ে যাচ্ছে রিয়াকশানে, তাই দুধ হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখন আমরা যদি বলি এরকম স্যার, তাহলে কথার কথা ভাবো ভালো করে, তাহলে আমি এখানে 240 সিসি অ্যামোনিয়া নিয়েছি, 300 সিসি অক্সিজেন নিয়েছি, এরকম তো হতে পারে স্যার অক্সিজেন পুরোটা লাগলো না, অল্প একটু লাগলো। কিংবা এটাও তো হতে পারে স্যার অ্যামোনিয়া পুরোটা লাগলো না, অল্প একটু লাগলো। তার মানে রিয়াকশানে কোনো একটা এক্সেস থেকে যেতে পারে, সেটা হয় অক্সিজেন এক্সেস থাকবে, না হলে অ্যামোনিয়া এক্সেস থাকবে, কি ঠিক কি না? আর যে পুরোটা রিয়াকশনে পার্টিসিপেট করে যাবে সেই হবে কি এদের মধ্যে লিমিটিং রিয়েজেন্ট। তাহলে কে লিমিটিং রিয়েজেন্ট সেটা বুঝবো কি করে স্যার? আর যেটা এক্সেস থাকছে তার কি কাজ? দেখো যে এদের ধরে নাও এদের মধ্যে যদি অ্যামোনিয়া এক্সেস থেকে যায়, সে তো রেজাল্টিং মিক্সচার হিসেবেই থাকবে, সে তো রিয়াকশনের পরে আনচেঞ্জ থেকে যাবে না, মিক্সচার হিসেবেই থেকে যাবে। ধরো অক্সিজেন এক্সেস থাকলো, তাহলে অক্সিজেনও কি হবে? রেজাল্টিং মিক্সচার হিসেবেই থাকবে। এক্সেস যতটা কাজে লেগেছে ততটা প্রোডাক্ট ফর্মেশন হয়েছে, যেটা লাগেনি সেটা রেজাল্টিং মিক্সচার। তাহলে চলো ক্যালকুলেট করি এবারে। কি করে ক্যালকুলেট করব? চলো লিখি। প্রথমে আমরা অক্সিজেনের ভলিউমটা সিসিতে ক্যালকুলেট করব, যে কতটা অক্সিজেন রিয়াকশনে পার্টিসিপেট করেছে। ভালো করে বুঝে নাও, যেটা করবে তাহলে যতটা করবে না সেটা এক্সেস থেকে যাবে, আর সেই এক্সেসটাই কি হবে? রেজাল্টিং গ্যাসিয়াস মিক্সচার হয়ে যাবে। চলো কি করে ক্যালকুলেট করতে হয় আমরা দেখি। চলো লিখবো কিভাবে স্যার? দেখো আমরা এইভাবে লিখবো, আমরা লিখবো 4 ভলিউম অফ NH3 at STP
রিকোয়ার্ড কতটা অক্সিজেন, 4 ভলিউম 4 ভলিউম NH3 কতটা অক্সিজেন দরকার, কতটা অক্সিজেন দরকার 4 ভলিউম NH3 কে বার্ন করার জন্য 3 সিসি বা 3 ভলিউম অক্সিজেন প্রয়োজন, ঠিক কি না? তাহলে আমরা এখন বলতে পারি তাহলে 240 সিসির জন্য কতটা লাগবে স্যার, বেসিক ইউনিটারি মেথড, তাহলে 240 সিসি NH3 at STP required to burn কতটা ভলিউম অক্সিজেন, 3 into 240 by 4 অক্সিজেন। তাহলে কাটাকুটি করো, করলে কত আসে 180 সিসি অক্সিজেন। তাহলে কতটা অক্সিজেন লাগলো, দেখো রিঅ্যাকশনে আমাদের ছিল কতটা অক্সিজেন 300 সিসি, ইউজ হয়েছে কতটা 180 সিসি, এক্সেস অক্সিজেন কতটা লিখে ফেলি আমরা এখানে, তাহলে এক্সেস অক্সিজেন 300 মাইনাস 180 সিসি ক্যালকুলেট করলে হয় 120 সিসি, মনে রাখবে এই ভ্যালুটা, ঠিক আছে? তাহলে এই অক্সিজেনটা এক্সেস থেকে যাচ্ছে মানে কি এটা রেজাল্টেন্ট মিক্সচার হিসেবে থেকে যাবে, রেজাল্টেন্ট মিক্সচার হিসেবে এটা থেকে যাবে। ওকে, চলো গেল স্যার, অক্সিজেন বার করে নিলাম। তার মানে আমরা বলতে পারি, তার মানে এই রিঅ্যাকশনের লিমিটিং এজেন্ট কে বলো তো? দেখো অক্সিজেন এক্সেস থেকে গেছে মানে বলতে পারি অ্যামোনিয়া পুরোটা ইউজ হয়ে গেছে, তাহলে অ্যামোনিয়া পুরোটা ইউজ হয়ে গেছে, অক্সিজেন এক্সেস পড়ে আছে 120 সিসি। আমার কথা বুঝতে পেরেছো? তাহলে যে সাবস্টেন্সটা পুরোটা ইউজ হয়ে যায় তাকে আমরা লিমিটিং রিএজেন্ট বলি, তাহলে এখানে অ্যামোনিয়াকে লিমিটিং রিএজেন্ট, তাহলে আমরা অ্যামোনিয়াকে কি বলতে পারি স্যার, অ্যামোনিয়া হচ্ছে আমাদের লিমিটিং রিএজেন্ট। পরীক্ষায় দিতে পারে, ঠিক আছে? তো এটা গেল হচ্ছে লিমিটিং রিএজেন্ট গেল। তাহলে 1 নম্বর পার্ট ক্লিয়ার হয়েছে। এবার নেক্সট কি বার করতে হবে? আচ্ছা, এবারে প্রোডাক্ট সাইডে যারা আছে তাদের ভলিউম বার করে দিলে বেরিয়ে যাবে। তাহলে প্রোডাক্ট সাইডে কারা আছে দেখো, 2 সিসি নাইট্রোজেন গ্যাস আছে। তাহলে একইভাবে আমরা অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন গ্যাস, তাহলে 4 ভলিউমের জন্য বা 4 সিসির জন্য কতটা অ্যামোনিয়া গ্যাস লাগছে, তাহলে তোমার 240 সিসির জন্য কতটা লাগবে, যেহেতু অ্যামোনিয়া লিমিটিং রিএজেন্ট তাহলে আমরা সবটা অ্যামোনিয়া রেসপেক্টেই ক্যালকুলেট করব। কি বলেছি বুঝতে পেরেছো? কারণ অ্যামোনিয়া তো পুরোটাই ইউজ হয়েছে রিঅ্যাকশনে, ওই জন্য যেটাই ক্যালকুলেট করবো না কেন অ্যামোনিয়া রেসপেক্টেই করবো। তাহলে চলো করি। তাহলে সেকেন্ডটা হচ্ছে দেখো 4 সিসি অ্যামোনিয়া প্রোডিউস কত সিসি নাইট্রোজেন, 2 সিসি নাইট্রোজেন। তাহলে আমাদের রিঅ্যাকশনে কতটা অ্যামোনিয়া ইউজ হয়েছে 240 সিসি, তাহলে 240 সিসি অ্যামোনিয়া প্রডিউস করবে 240 ইন্টু 2/4, তার মানে 120 সিসি ইন্টু, দেখো মনে রাখো ভ্যালুটা কতটা ইন্টু প্রডিউস করছে 120 সিসি। তাহলে এটাও কিন্তু একটা কি রেজাল্ট্যান্ট গ্যাসিয়াস মিক্সচার, রেজাল্ট্যান্ট মিক্সচার, ঠিক আছে? এর মধ্যে পড়ছে। স্যার আরো একটা আছে দেখো, রেজাল্ট্যান্ট গ্যাস ওয়াটারও আছে। তো আমি শুরুতে কি বলেছি, ওয়াটার হচ্ছে গ্যাস, তাহলে গ্যাসের জন্য গেলোস অ্যাপ্লিকেবল হবে। তাহলে এখানেও একইভাবে আমরা ক্যালকুলেট করবো, কিভাবে দেখো কিভাবে ক্যালকুলেট করি, চলো। আচ্ছা সেম 4 সিসি 4 সিসি অ্যামোনিয়া প্রোডিউস কতটা গ্যাস, এই কতটা ওয়াটার 6 সিসি ওয়াটার। তাহলে কতটা অ্যামোনিয়া লেগেছে 240 সিসি অ্যামোনিয়া ইউজ হয়েছে, তাহলে 240 সিসি অ্যামোনিয়া প্রোডিউস 240 ইন্টু 6/4, ক্যালকুলেট করো 360 সিসি ওয়াটার। কতটা সিসি ওয়াটার তৈরি করছে 360 সিসি ওয়াটার। তাহলে দেখো তো, তাহলে রেজাল্ট্যান্ট গ্যাসিয়াস মিক্সচারে কি কি পেলাম, এতটা অক্সিজেন এক্সেস আছে, এতটা নাইট্রোজেন প্রডিউস হয়েছে, আর এতটা ওয়াটার প্রডিউস হয়েছে। তার মানে ওভারঅল রেজাল্টেন্ট গ্যাসিয়াস মিক্সচারে আমরা যদি লিখি অ্যান্সারটা আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে কি হচ্ছে না টোটাল যেটা প্রডিউস হচ্ছে, ঠিক আছে, টোটাল কম্পোজিশন, ঠিক আছে, কম্পোজিশন অফ রেজাল্ট্যান্ট গ্যাসিয়াস মিক্সচার এইভাবে লিখছি, ঠিক আছে? তাহলে কম্পোজিশন
of resultant gaseous mixture কি স্যার 120 cc O2 120 cc N2 এই যে আর 360 cc ওয়াটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ফাইনাল অ্যান্সার। আমার কথা বোঝা গেল? তাহলে দেখো অঙ্ক গেলুসাস গ্যাস ল থেকে শুধু কতটা সহজ হয়, জাস্ট শুধুমাত্র এই একটা মানে বেসিকটা তোমাদের জানতে হবে, যে রিয়াকশনটা প্রথমত জানতে হবে, রিয়াকশনটা যেন ব্যালেন্স থাকে। 2 নম্বর জানতে হবে কি, যে রিয়াকশনটা দেওয়া আছে সেগুলোর ভলিউম, আর যেভাবে আমাদের রিয়াকশনে চাইছে ইউনিট যেটা দেওয়া আছে সেই ধরনের ইউনিটগুলো এখানে আমরা পুট করে যাব। ঠিক আছে, মানে ধরো এটা 4 NH3 তাহলে 4 ভলিউম, 3 NH2 আছে 3 ভলিউম, এরকম ভাবে আমরা লিখে গেলাম। ঠিক তার নিচে লিখলাম 4 ভলিউম মানে 4 সিসি, 3 ভলিউম মানে 3 সিসি, 2 ভলিউম মানে 2 সিসি, 6 ভলিউম মানে 6 সিসি লেখা হয়ে গেল। এইবার আমরা দেখব কি দেওয়া আছে, কি ক্যালকুলেট করতে হবে, শুধু ইউনিটারি মেথড অ্যাপ্লাই করে দাও। এখানে ইউনিটারি মেথডের ছাড়া আর কোনো মানে মেথডই এখানে ইউজ করা দরকারই পড়ে না। কি বলেছি বুঝতে পেরেছো? তাহলে এতটাই সহজ হয় গেলুসাস ল অফ গ্যাসিয়াস ভলিউম, তার স্টেটমেন্ট, আর এই স্টেটমেন্ট থেকে কিভাবে আমরা নিউমেরিক্যাল সলভ করতে পারি সেটাও তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম। যদি বুঝতে না পারো আরেকবার তোমরা মানে ভিডিওটাকে একটু পজ করে আরেকবার রিভিশন করে নাও, আশা করি বুঝতে পেরে যাবে। চলো এর পরের টপিক নিয়ে চলে আসি আমরা, অ্যাভোগাড্রোস ল। আচ্ছা চলো তাহলে শুরু করা যাক হচ্ছে অ্যাভোগাড্রোস ল। তো অ্যাভোগাড্রোস ল এর কনসেপ্ট আমাদের কি বলছে দেখো, অ্যাভোগাড্রোস ল বলছে যে গেলুসাস ল এর ঠিক পরেই আছে অ্যাভোগাড্রোস ল। তো অ্যাভোগাড্রোস ল বলছে, বা এমনকি বলা হয় অ্যাভোগাড্রোস হাইপোথিসিস, একই জিনিস। তো দেখো, তো অ্যাভোগাড্রোস ল এই বলছে ইকুয়াল ভলিউম অফ অল গ্যাসেস এট সেম টেম্পারেচার এন্ড প্রেসার contain equal number of molecules of gas। ও স্যার একটু স্টেটমেন্টটা বুঝিয়ে দাও স্যার, এই লটা কি স্টেট করছে, একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দাও স্যার। দেখো ভেরি ইজি, এটা কত সহজ। আর এখান থেকে যে মানে কোশ্চেনগুলো পরীক্ষা থেকে সেগুলো ক্যালকুলেশন করা কত ইজি দেখে নাও। তাহলে বলছে যে ইকুয়াল ভলিউম অফ গ্যাসেস অ্যাট সেম টেম্পারেচার এন্ড প্রেসার, এখানেও কিন্তু প্রেসার আর টেম্পারেচার সেম থাকতে হবে। তাহলে সেম টেম্পারেচার আর প্রেসারে বলছে ইকুয়াল ভলিউম অফ গ্যাসেস কন্টেইন ইকুয়াল নাম্বার অফ মলিকুলস অফ গ্যাস। তো স্যার একটু এক্সপ্লেন করে দাও। দেখো ধরো কথার কথা বলছি খুব সহজে বোঝার জন্য তোমাদের, ধরো আমাদের কাছে 1 লিটার কি আছে অক্সিজেন গ্যাস, বুঝো জাস্ট শুধু বোঝার পারপাস, তোমাদের বোঝানোর জন্য বলছি এটা। ধরো 1 লিটার অক্সিজেন গ্যাস আছে, ঠিক? তাহলে 1 লিটার অক্সিজেন গ্যাস কতটা মলিকুল কন্টেইন করে বলো তো? ধরো আমরা তো জানি না কতটা কন্টেইন করে, তাহলে ধরে নাও 1 লিটার অক্সিজেন গ্যাসের মধ্যে x মলিকুল আছে। কতটা মলিকুল আছে? x মলিকুল আছে, ঠিক আছে? আর এই যে x মলিকুলটা আছে এটা কি এট কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড প্রেসারে। ভালো করে শুনে নাও, কিন্তু যে টেম্পারেচারে এক প্রেসারে 1 লিটার O2 এর মধ্যে x মলিকুলস আছে, সেই টেম্পারেচার আর প্রেসারেই সেম ভলিউম অর্থাৎ 1 লিটার নাইট্রোজেন গ্যাসের মধ্যেও কি থাকবে? x মলিকুল। এটাই বলছে অ্যাভোগাড্রোস ল। দেখো বলছে এট সেম টেম্পারেচার এন্ড প্রেসার, দেখো ইকুয়াল ভলিউম অফ অল গ্যাসেস, এই যে লেখা আছে না ইকুয়াল ভলিউম অফ অল গ্যাসেস, দেখো এটারও ভলিউম 1 লিটার, এটারও ভলিউম 1 লিটার। তুমি যদি স্যার 1 লিটার হাইড্রোজেন নাও, তাহলেও তার মধ্যেও কতটা মলিকুলস থাকবে? x মলিকুলস, তাই না? তাহলে সেটাই বলছি, দেখো ইকুয়াল ভলিউম অফ অল গ্যাসেস contains same বা ইকুয়াল নাম্বার অফ মলিকুলস অফ গ্যাস এট সেম টেম্পারেচার এন্ড প্রেসার। দেখো প্রত্যেকের মধ্যে কি আছে? দেখো ইকুয়াল মলিকুলস কি আছে? ইকুয়াল গ্যাস মলিকুলস আছে। কি বলেছি বুঝতে পেরেছো? তার মানে তাদের ভলিউম যদি ইকুয়াল হয় তাহলে সবার মধ্যে কি থাকবে? ইকুয়াল মলিকুলস থাকবে। ইজ ইট ক্লিয়ার? মাথায় ঢুকেছে প্রত্যেকের? কনসেপ্ট আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ভেরি ইজি। আচ্ছা স্যার এটা তো বুঝলাম, তাহলে এই যে স্টেটমেন্ট এর রেসপেক্টে একটা পিওয়াইকিউ আমাদেরকে করিয়ে দাও। চলো একটা পিওয়াইকিউ আমরা করি। দেখো আচ্ছা তাহলে দেখো এখানে ভালো করে তোমরা লক্ষ্য করো এই অঙ্কটার কেসে, ভালো করে দেখো। বলছে ইফ 150 cc of a gas contain x molecules, then how many molecules of B will be present in 75 cc of gas B?
তাহলে এখানে স্যার কোন ল অ্যাপ্লাই হচ্ছে, চলো এখানে দেখি কোন ল অ্যাপ্লাই হচ্ছে। দেখো এখানে 150 সিসি আছে মানে ভলিউম আছে, আর এক্স মলিকুল আছে মানে মলিকুলস, গ্যাস মলিকুলস, ভলিউমের সাথে গ্যাস মলিকুলস। কার ফর্মুলা? অ্যাভোগাড্রোস ল। ঠিক আছে, চলো তাহলে দেখো এবার অঙ্কটা সলভ করা যাক। চলো লিখি তাহলে 150 সিসি 150 সিসি অফ গ্যাস A contain কতটা মলিকুল বাবা? x মলিকুল। ঠিক, ভালো করে বোঝো এবারে। তাহলে বলেছে হাউ মেনি মলিকুলস অফ B will be present in 75 cc of gas B। তাহলে আমরা যদি বলি যে 75 সিসি এতে যতগুলো মলিকুলস থাকবে at same temperature and pressure, তাহলে 75 সিসি বি এর মধ্যেও কি সেম টেম্পারেচার আর প্রেসারে কত মলিকুলস থাকবে? সেম মলিকুলস থাকবে। তাহলে আমরা যদি 75 সিসি এতে মলিকুলস নাম্বার বার করে নিতে পারি সেম টেম্পারেচার প্রেসারে, তাহলে 75 সিসি বি তেও কি থাকবে? সেম টেম্পারেচার প্রেসারে সেম মলিকুলস থাকবে। চলো ক্যালকুলেট করে নিই। তাহলে 75 সিসি অফ গ্যাস এ কন্টেইন কতটা মলিকুল? দেখো একটা জিনিস বুঝিয়ে দিই এখান থেকে, ইম্পর্টেন্ট জিনিস, করতে করতে অনেক জিনিস মাথায় আসে। তো তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার এই যে এখানে দেখো যে এক সেম ভলিউমের মধ্যে সবার ভলিউম সেম, তাহলে সবার মধ্যে সেম মলিকুল আছে, তাহলে এই ভলিউমের সাথে মলিকুলসের কি রিলেশন আছে স্যার? তো আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন বলে একটা ইকুয়েশন আছে, তোমরা কম বেশি সবাই জানো। সেই ইকুয়েশনে যদি তোমরা দেখো, ইকুয়েশনটা হচ্ছে PV ইকুয়াল টু nRT, যেখানে P হচ্ছে প্রেসার, V ভলিউম, N হচ্ছে নাম্বার অফ মলিকুলস প্রেজেন্ট ইন দ্য গ্যাস, T হচ্ছে টেম্পারেচার, আর R হচ্ছে আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট। ঠিক আছে, তো যদি এখানে বলেছে দেখো অ্যাট সেম টেম্পারেচার প্রেসার, তাহলে দেখো প্রেসার আর টেম্পারেচার সেম আছে, তার মানে এটা কনস্ট্যান্ট, প্লাস আর তো আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট, তার মানে এখানে V এর সাথে N এর কি রিলেশন বলো তো? তাহলে V ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু N, এটাই হচ্ছে অ্যাভোগাড্রো ল। তাহলে অ্যাকর্ডিং টু অ্যাভোগাড্রো ল, ভলিউম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ মলিকুলস অফ গ্যাস। তাহলে আমরা যদি বলি 150 সিসিতে x মলিকুলস আছে, তাহলে 75 সিসি মানে কি ভলিউম কমলো, তাহলে নাম্বার অফ মলিকুলস কি হবে? কমবে। যতটা ভলিউম কমবে ততটাই নাম্বার অফ মলিকুলস কমবে, তার মানে কি ভলিউম কতটা কমেছে? দেখো 150 থেকে 75 সিসি মানে কি হাফ ভলিউম কমেছে, তাহলে নাম্বার অফ মলিকুলস কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে। অর্থাৎ x মলিকুলস ছিল সেটা এখন কি হয়ে যাবে? x/2 মলিকুলস। বুঝিয়ে দিলাম, আশা করি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের। তাহলে 75 সিসি এতে যদি x/2 মলিকুলস থাকে, তাহলে 75 সিসি বিতে কত থাকবে? কতটা থাকবে? সেম x/2 মলিকুলস অ্যাকর্ডিং টু অ্যাভোগাড্রো ল। কি সোজা না কঠিন? অঙ্ক ভেরি ইজি, শুধু কনসেপ্ট বুঝতে হবে, অ্যাপ্লাই করতে হবে, ভালো করে মন দিয়ে বাড়িতে পড়াশোনা করো। এই সামনে তো এক্সাম তোমাদের, আর 1-1.5 মাসও নেই, সুতরাং এই চ্যাপ্টারটাকে যতটা সহজ করে ছোট করে বোঝানো যায় বুঝিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি বোঝাতে গেলে তো প্রচুর অঙ্ক আছে এই চ্যাপ্টারে, একদিন আমি নিউমেরিক্যালসগুলো তোমাদের সলভ করে দেবো প্রথম থেকে। ঠিক আছে, তো কনসেপ্টটা দিয়ে, স্টেটমেন্ট দিয়ে, কনসেপ্ট দিয়ে, একটা একটা করে নিউমেরিক্যালস দিয়ে তোমাদের পুরো কনসেপ্টটাকে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এর পরের টপিক আমরা চলে যাব নাম্বার অফ মোলস এর।